যে বাংলাদেশের আজকের যে সংকট, এই সংকট কিন্তু নজিরবিহীন। মানে এই সংকটের গভীরতা আমি যত চিন্তা করি তত কিন্তু আমি হয়রান হয়ে যাই যে আমরা এখান থেকে বেরোবো কি করে। এই একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি। কিন্তু সংকটগুলির কথা অনেকেই বলেছেন। ধরেন আপনাদের যে গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ হয়েছিল সেটা পুনরুদ্ধিত হয়ে গেছে। তারপরে আপনার আমাদের নাগরিক জীবনের নানা রকমের অসুবিধা, স্বাস্থ্য খাত ভেঙে গেছে, শিক্ষাবিদ হিসাবে শিক্ষা অঙ্গনে যেটা হচ্ছে, আমাদের যে ক্যারিকুলাম স্কুল লেভেলে, এটা তো হয়রান হওয়ার কথা। মানে এটা এমন একটা ভয়াবহ হয়রান হওয়ার কথা যেটা চিন্তা করলে কিন্তু কুল পাওয়া যায় না। যেরকম আপনারা যেটা দেখছি, আমি আমার তো ছোট সেরকম স্কুল গোয়িং কেউ নাই, নাতি নাতিও এখানে নাই, কিন্তু এই যে স্কুলে রান্না শেখাবে, এখন আমি যখন আমেরিকায় গেছি অনেক আগে, তখন আমার ছেলেরা খুব ছোট ছিল, 2.5 বছর আর 7 বছর। ওরা স্কুলে পড়েছে কিন্ডার গার্ডেন থেকে, ওদেরকে তো কোনো স্কুলে রান্না শেখায় নাই। মেইন এমফেসিস ছিল স্কুলে সেটা কি, প্রথম হলো ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ, তারপরে হলো ম্যাথ, তারপরে হলো ইতিহাস। মানুষের ইতিহাস বোধ থাকতে হবে। তারপরে যখন একটু উঁচু ক্লাসে গেছে তখন দর্শন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ফান্ডামেন্টাল জিনিসগুলি যদি আপনি তৈরি করে নেন, তাহলে উচ্চতর শিক্ষার যেতে কোনো অসুবিধা হয় না। যাক, আমি ওটার বিস্তারিত যাব না। শিক্ষা নিয়ে আপনারা জানেন যে শিক্ষা নিয়ে কি ছেলে খেলা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার অ্যাট লাস্ট বলেছেন, বলতে চাচ্ছেন তারা কিন্তু বলতে দিচ্ছে না। আপনার অভিভাবকরা যেখানে মিটিং করতে চেয়েছিল ঢাকা ইউনিভার্সিটি, যেটাকে নাকি বলা হয় অক্সফোর্ড অফ দ্য ইস্ট, যেখানে আপনার জ্ঞানের চর্চা হবে, মুক্ত চিন্তা হবে, ব্লা 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 সূতিকাগার, সেখানে কিন্তু আপনার অভিভাবকদেরকে অভিভাবক না, টিচাররা কিছু মিটিং করতে চেয়েছিল। এই যে নতুন ক্যারিকুলাম দিয়েছে এটার সম্বন্ধে বলার জন্য মিটিংটা করতে দেওয়া হয়নি তাদেরকে। একজন প্রফেসর বলেছেন যে আমাদের শিক্ষানীতির উপরে বিদেশি প্রভাব, আমাদের চিন্তার কোনো ছাপ নেই। এটা তো ভয়াবহ কথা। তার মানে আমাদের ইতিহাসকে বুলিয়ে দিতে চাচ্ছি। ইতিহাসকে বুলিয়ে দিতে তাহলে কিন্তু আমরা কি জাতি সেটি কিন্তু আমরা জানবো না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দেবো। ক্লাস 9-এর বইতে বখতিয়ার খিলজির কথা বলা হয়েছে, যিনি আসার পথে কয়েকটা বিহার ধ্বংস করে দিয়ে আসেন। এখন এই কথাটা বলে না যে মধ্যযুগে সে সময় কিন্তু ওইটাই অর্ডার ছিল, কোনো রাষ্ট্র তো ছিল না, রাজ্য জয় করতো করে যে বলতে এটা আমার রিলিজিয়ান। রাজা শশাঙ্ক, যিনি প্রথম বাংলার রাজা, হিন্দু রাজা, তিনি যে বৌদ্ধ ধর্মকে সাপ্রেস করার জন্য বৌদ্ধদেব যে গাছের নিচে ধ্যান করতেন, সেই বোধিবৃক্ষ এবং যে পাথরটার উপর বসছে সেগুলি তুলে নদীতে ফেলে দিয়ে আসছিল। সেন রাজারা যে বৌদ্ধ বিহার ধ্বংস করেছে সেটা কিন্তু বলা হয় না। ডেলিভারেট অ্যাটেম্প্ট অ্যাকচুয়ালি। আমাদের যে একটা পরিচয় আছে। এখন আপনি আমাদের দেশে যারা সেকুলার পলিটিক্স করে, সেকুলার পলিটিক্স যারা করে, তারা সেকুলারিজম অর্থই বোঝে কিনা আমার সন্দেহ আছে। তাদের সেকুলারিজম হলো আমি ধর্মকে, ইসলাম ধর্মকে কত খারাপ বলে প্রচার করতে পারবো, কিন্তু এটা ভুলে যায় যে আপনার একটা পরিচয় আছে, সেই পরিচয়টা তো আমরা ভুলতে রাজি নাই। এটা থাকবে। বাংলাদেশে আমাদের সংখ্যালঘু গরিষ্ঠ লোক মুসলমান, এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, এটা যেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন। উনি বলেছিলেন এই ভূখণ্ডে আমরা এই সমস্ত জনগোষ্ঠী বাস করি এবং আমরা একটা ঐতিহাসিক প্রসেসে দেশকে গঠন করেছি। কিন্তু আপনার ইন্ডিয়াতে আজকে যেটা হচ্ছে হিন্দুত্ববাদ, আপনার মোদি, সেটা কি আপনি সেকুলার বলবেন? কিন্তু আপনি আমাদের সেকুলারদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা বলবে না ওটা সেকুলার, ওটা কিন্তু সেকুলার। তো এনিওয়ে, এটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতেছে এবং যেটা আমি মনে করি একটা অস্তিত্বের সংকট, আমাদের জাতির বোধের একটা সংকটের একটা সৃষ্টি করা হচ্ছে ডেলিবারেটলি। আরো অনেক সংকট আছে। আর প্রথম যেটা সংকটের কথা আমি বলেছি সেটা হল, আর কারাপশন তো আছে, কারাপশন আছে, এই আছে সেই আছে। এখন আসি আমি 7ই জানুয়ারির নির্বাচন। 7ই জানুয়ারির ডামি নির্বাচনটা যে কি সংকট বাংলাদেশের রাজনীতিতে করেছে সেটা তুলনাবিহীন। কারণ এই নির্বাচনের দ্বারা বাংলাদেশের যে একটা ইমার্জিং
ইয়াং জেনারেশন লিডারশিপ জাগ্রত হচ্ছিল, তাদেরকে নিউট্রালাইজ করে দেওয়ার চেষ্টা হয়েছে, তারা যেন আর রাজনীতির অঙ্গনে আসতে না পারে। এই ইয়াং জেনারেশনের প্রতি কিন্তু আমাদের আশা ছিল, ভরসা ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে আমাদের ওল্ড জেনারেশন যেটা করতে পারি নাই, যেটা ইয়াং জেনারেশনটা করবে। যুগে যুগে ইয়াংরাই করেছে, তরুণরাই সবসময় করেছে, বাংলাদেশের যুদ্ধও করেছে তো তরুণরাই, তাই না? এটাকে নিউট্রালাইজ করা হয়েছে। আর দ্বিতীয় একটা কারণ ঘটনা হয়েছে, সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হচ্ছে। প্রথমে বলা হয়েছে জামাত 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 জামাত, জামাতকে এই করতে হবে সেই করতে হবে, গেল। এখন চেষ্টা করা হচ্ছে বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে কি করে দেখানো যায়, যে কারণে অতগুলি ট্রেনে অতগুলি আগুন লাগলো, যে কারণে বহুত কিছু হলো। আর্মি যেখানে ডিপ্লয়, সেখানে বিএনপির কর্মীরা গিয়ে ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছে, উনি রেকর্ড করা হচ্ছে যে সন্ত্রাসী দল, এটাকে সন্ত্রাসী দল হিসাবে ডিক্লেয়ার করতে হবে। এখন বৃহত্তর দল, সেটাকেও নিউট্রালাইজ করে দিলে কি হবে? দেশে ফ্র্যাগমেন্টেশন হবে, নানা রকম আপনার ডিভিশন হবে, বিভাজন হবে। সবচেয়ে বড় কথা, এই 7ই নির্বাচনের ইলেকশনের দ্বারা আওয়ামী লীগ ইটসেলফ কিন্তু ধ্বংস হয়ে গেছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ ইটসেলফ কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে ডিস্ট্রয়েড হয়ে গেছে, কারণ আওয়ামী লীগ তার নিজের পার্টি কনস্টিটিউশনকে ভেঙেছে। তাই বাংলাদেশের কনস্টিটিউশনকে ভেঙে তারা নানা রকম কীর্তিকলাপ করছে তাও নয়। এই যে আপনার একটা পার্লামেন্ট যেখানে 680 জন বা 48 জন সদস্য, অথবা পার্লামেন্টকে রেখে ইলেকশন করা, এগুলি সবই তো আপনার পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের যে সমস্ত রীতি নীতি প্রসিডিউর সবকিছুর বিপক্ষে, সবকিছু ভেঙেছে। কে বিরোধী দল হবে সেটাও ঠিক করছে, ইলেকশনে কারা দাঁড়াবেন সেটাও ঠিক করছেন। তো এগুলি তো আপনার সংবিধান বিপরীত, পার্লামেন্টারি গভর্নমেন্টের রীতিনীতি প্রসিডিউর সবকিছুর বিপরীত। এবং এই যে দলের মধ্যে থেকে ইলেকশন করে দামি তৈরি করে আওয়ামী লীগ এস এ পার্টিও ডিস্ট্রয়েড হয়ে গেছে। আমি বলবো 7 তারিখের ইলেকশনে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে এজ এ পলিটিক্যাল পার্টি।